ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি, সকাল থেকে আমরা নজর রেখেছিলাম লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, শুভেন্দু স্পেশাল ফর্টি কিন্তু তৈরি। কিন্তু এবার যেটা প্রশ্ন, এবার যেটা বাংলার মানুষ জানতে চায়, কে কোন দফতর পাচ্ছেন, এই নিয়ে আমি একটু কথা বলতে চাইবো। আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট এডিটর। তন্ময়, কি মনে হচ্ছে কি হতে পারে? দেখো, এখনো পর্যন্ত যে জল্পনা উঠে আসছে বা বিজেপির অভ্যন্তরে যে আলোচনা চলছে এবং যে বিভাগের বিষয়ে ওয়াকিবহাল বা যে বিধায়ক যে বিষয়ে পারদর্শী রয়েছেন, সেইভাবেই দপ্তর চালানোর ক্ষেত্রে যাতে সেটা পরিপূর্ণভাবে কাজে লাগানো যায় সেই দিকে নজর রয়েছে। এখনো পর্যন্ত জল্পনায় যেগুলো উঠে আসছে, দেখো চেঞ্জ হতেই পারে, কিন্তু জল্পনায় যেগুলো উঠে আসছে সেটা হচ্ছে পরিষদীয় মন্ত্রী তাপস রায় একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্বপন দাশগুপ্ত, তাকে অর্থ দপ্তরও দেওয়া হতে পারে, আবার উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বও তিনি পেতে পারেন। এখন সেটা নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি তুমি যদি দেখো, শারদ দত্ত মুখোপাধ্যায় যিনি রয়েছেন চিকিৎসক, বর্ষিয়ান চিকিৎসক, এই শারদ দত্তাকে আমরা দেখেছি বিভিন্ন রকম স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি তার বিরুদ্ধে সরব হওয়া থেকে শুরু করে রাস্তায় নেমে আন্দোলন চিকিৎসকদের নিয়ে, ফলে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শারদ দত্ত মুখোপাধ্যায়ের। পাশাপাশি অশোক দিন্দা, তিনি যে ক্রীড়া দপ্তর রয়েছে তার প্রতিমন্ত্রী হতে পারেন, এমন একটা সম্ভাবনা উঠে আসছে। কৃষিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে কল্যাণ চক্রবর্তীর, কারণ তিনি এই বিষয়ে পারদর্শী, তার এই বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে। সব মিলিয়ে এই যে দপ্তরগুলো বলছে, এদিকে ইন্দ্রনীল খান, তিনিও একজন চিকিৎসক নেতা, দীর্ঘদিন ধরে মাটি কামড়ে পড়ে থেকে তিনি বিজেপির যে স্বাস্থ্য সেল রয়েছে তাকে নেতৃত্ব দিয়েছেন, মাঠে নেমে কাজ করেছেন, রাস্তায় নেমে কাজ করেছেন। তাকে আয়ুষ দপ্তরের পূর্ণ স্বাধীন প্রতিমন্ত্রী এই হিসেবে আমরা দেখতে পেতে পারি। ফলে এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হয়েছে। এখন যখন মন্ত্রিসভার দায়িত্ব ঘোষণা হবে তখনই আমরা পরিপূর্ণভাবে জানতে পারবো যে কোন কোন মন্ত্রীকে কোন কোন বিভাগে দায়িত্ব সামলাতে যাচ্ছে। আপাতত আলোচনায় এগুলি উঠে আসছে। ধন্যবাদ তন্ময়। ঠিক আছে, এটা দল ঠিক করেছে। দল যে দায়িত্ব যখন দেয় আমরা সেটা পালন করি, সেই দায়িত্ব পালন করব, চেষ্টা করব দল এবং সরকার যে দায়িত্ব দেবে সেটা 200% দিয়ে পালন করব। যে দায়িত্ব দেবে, আমাকে যদি পূর্ণমন্ত্রী হিসেবে নবান্নের গেট খোলার দায়িত্ব দেওয়া হয়, আমি তাই করব। কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে এই রাজ্যের জন্য, যেটা আপনারা সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির আগামী 1 বছরের পরিকল্পনা আমরা সংকল্পপত্রে যা বলেছি ইন টোটো সেটা বাস্তবায়ন করা। কোনোটা কিছুদিন দেরি হতে হবে, কোনোটা কিছু পৌঁছে যেতে। এখনো সরকারের, আমি তো বলছি 28 দিন কাটেনি, আতুর কাটেনি। যে সরকারের আতুর কাটেনি সেই সরকার দেখুন কতগুলো জিনিস ডেলিভারেট করে নিয়েছে। যা যা আমরা সংকল্পপত্রে বলেছি সেটাকে পূরণ করা, পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে ফিরিয়ে আনা, পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণ করা, আবার সেই সোনার বাংলা তৈরি করাই আমাদের লক্ষ্য। এবং ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিন সরকার, এছাড়া আর কেউ পারবে না। বিধানচন্দ্র রায়ের পর ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা নিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার তো সুযোগই হয়নি। দীর্ঘ প্রায় 60-70 দশক পর, 6-7 দশক পর দিল্লিতে এমন একটি সরকার, পশ্চিমবঙ্গে এমন একটি সরকার, একে অপরের সহযোগী সরকার। তো এই ডবল ইঞ্জিন সরকারের মাহাত্ম্য হবে এটা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি এটাই বলেছি যে আমরা বেদাগ সরকার চালাবো। অন্ততপক্ষে 5 বছর পূর্ণ করার পর এই সরকারের কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি হবে না যে রাস্তা দিয়ে পেরোলে তাদের পচা ডিম ছুঁড়ে মানুষ অভ্যর্থনা জানাবে। সেই সরকার আমরা চালাবো না। আমাদের কোনো প্রতিনিধি রাস্তা দিয়ে বেরোলে পরে সাধারণ মানুষ চোর চোর আওয়াজ তুলবে, এই সরকার আমরা চালাবো না। আমরা একটা বেদাগ সরকার চালাবো, আইনের শাসন সেখানে প্রতিষ্ঠা হবে। এবং আপনি দেখছেন এই তো সেই পুলিশ, যে পুলিশ এখন কতটা সাহসের সঙ্গে কাজ করছে। কলকাতা শহরে তো হেলমেট পরে লোকে ঘুরছে, কলকাতা শহরে তো রাস্তায় রিলিজিয়াস পারফরমেন্স হচ্ছে না, কলকাতা শহরে তো মাইকের যে সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট যে লিমিট, সেই লিমিট মেনেই সবাই চলছে। তো এটাই তো আইনের শাসন। এটা না মানা তো শাসকের আইন। সেই আমরা শাসকের আইনের পরিবর্তে আইনের শাসন প্রতিষ্ঠা শুরু হয়েছে, এই ধারাবাহিকতা বজায় থাকবে। এবং আপনারা দেখবেন যে এই 5 বছর পর মানুষ আমাদের সাদরে অভ্যর্থনা জানিয়ে বলবে আরও 5 বছর দিলাম। আমার প্রায় 2.5 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতা নিশ্চিতভাবে আমার নতুন ভূমিকায় সহায়ক হবে। প্রথম প্রতিক্রিয়া হলো, দল সরকার যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা পালন করা প্রথম প্রায়োরিটি যে সরকারের আছে, যা আমাদের ম্যানিফেস্টোতে আছে। সমস্ত ম্যানিফেস্টো প্রত্যেকটা অক্ষর অক্ষর আমাদের পালন করতে হবে। সরকারের উপলব্ধিটাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে হবে। স্বপ্ন তো প্রত্যেক রাজনৈতিক কর্মীদের থাকে, আমারও ঠিক ছিল, আছে, থাকবে। আপনি তৃণমূলের মন্ত্রিসভা দেখেছেন, এই মন্ত্রিসভা কিভাবে আলাদা? দেখুন, মন্ত্রী থেকে বেশি ডিপেন্ড করে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে বেশি ডিপেন্ড করে সিস্টেম। সবটাই মিলিয়ে কাজ করে। মুখ্যমন্ত্রী যে সিস্টেম চালাবে সেটাও তো উনাকে দিয়ে চালাতে হবে। চ্যালেঞ্জ কিছু নেই, আমরা অভিজ্ঞতা আছে, কাজ করব।
আর এই বদলের বাংলায় মন্ত্রিসভায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাওয়া গেল যে নতুন বিজেপি সরকার তারা কিন্তু ভারসাম্যে জোর দিয়েছে। তার কারণ তৃণমূল জমানা যেটা দেখতে পাওয়া যেত যে মূলত কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা, এবার কিন্তু সেটা হয়নি। সব থেকে বেশি পূর্ণ এবং প্রতিমন্ত্রী মিলে সবচেয়ে বেশি মন্ত্রী পেয়েছে পূর্ব মেদিনীপুর, অন্যদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় সমসংখ্যক পূর্ণমন্ত্রী, যে কারণে শুরুতে আপনাদের বললাম যে এবার মন্ত্রিসভায় ভারসাম্যে জোর দিয়েছে বিজেপি। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে 9 জন মন্ত্রী হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই মমতার উত্তরবঙ্গ বঞ্চনা ঘোচালেন শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে এবার যে ভারসাম্য দেখতে পাওয়া যাচ্ছে, যে এর আগে পর্যন্ত দেখা যেত মূলত কলকাতা কেন্দ্রিক, কিন্তু শুধু কলকাতা নিয়ে তো গোটা পশ্চিমবঙ্গ নয়, ফলে সবে মিলে কাজ করে একেবারে উন্নয়নের জন্য এই মন্ত্রিসভার এখনো পর্যন্ত এই ভারসাম্য কতটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ? দেখো, বিজেপির অন্দরে বারংবার যে চর্চা উঠে আসতো তাদের প্রার্থী তালিকাতেও, যে তারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে চায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে তারা যেটা বোঝাতো যে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব, এই মন্ত্রিসভাতেও কিন্তু সেটা রয়েছে। এবং সেটা করতে গেলে সমস্ত জেলা থেকেই প্রতিনিধিদের আনতে হবে। দু একটি হাতে গোনা জেলা যেমন নদিয়া বা দক্ষিণ দিনাজপুর থেকে প্রতিনিধি না থাকলেও বাকি সমস্ত জেলার কিন্তু প্রতিনিধিরা রয়েছে। এমনকি আমরা যদি একটু খেয়াল করি, ঝাড়গ্রাম ছোট্ট জেলা, মাত্র 4টে বিধানসভা, সেখান থেকে দুজন মন্ত্রী রয়েছেন, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আর একজন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাচ্ছেন। উত্তর চব্বিশ পরগনা বরাবরই মন্ত্রিত্বের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গাতে থাকতো। এবারেও যদি দেখি আজকের তালিকায় 3 জন, এবং এর আগে 9 তারিখে যে শপথ তারা নিয়েছিল, শুভেন্দু অধিকারী নিজে শপথ নিয়েছিলেন, সে সময় অশোক কীর্তনিয়া। কলকাতার ক্ষেত্রেও শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা তারা কোথাও কোনোভাবেই করেনি। তারা হুগলি 2 জন প্রতিমন্ত্রী তারা করেছে। তারা পূর্ব বর্ধমানের ক্ষেত্রে প্রথমবার 2 জন নির্বাচিত হলেন, মৌমিতা বিশ্বাস মিশ্র এবং কলিতা মাঝি, তাদেরকে নিয়ে আসা হলো। হুগলির ক্ষেত্রে ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার, তাদেরকে নিয়ে আসা হলো। বাঁকুড়ার ক্ষেত্রে ইতিমধ্যেই ক্ষুদিরাম টুডু, তিনি মন্ত্রী হয়েছিলেন, আজকে সেই তালিকায় সংযোজিত হলেন দিবাকর ঘরামি বাঁকুড়ার ক্ষেত্রে। বীরভূমে তাৎপর্যপূর্ণভাবে বিজেপির ভালো ফলাফল, এবং তার উপহার হিসাবেই অনেকে বলছে 2 জন পূর্ণমন্ত্রী। শেষ কবে এরকম বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এভাবে মন্ত্রিত্বের তালিকা তৈরি করেছিল কোনো সরকার, সেটা কিন্তু কেউ বলতে পারছে না। পুরুলিয়ার ক্ষেত্রে পাড়া থেকে নির্বাচিত নদিয়া চাঁদ বাউরি, তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। অর্থাৎ সমস্ত জেলাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা থেকে, হবিবপুর থেকে নির্বাচিত জুয়েল মুর্মু, তিনি জায়গা পেয়েছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কৌশিক চৌধুরী এবং বিরাজ বিশ্বাস, করণদিঘি থেকে তিনি জায়গা পেয়েছেন। দার্জিলিং জেলার ক্ষেত্রে শিলিগুড়ি এবং মাটিগাড়া নকশালবাড়ি, কোচবিহারের ক্ষেত্রে তুফানগঞ্জ থেকে মালতী রাভা রায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন। এবং তার সঙ্গে আমরা যদি 9 তারিখের দিকে তাকাই, তাহলে নিশীথ প্রামাণিক, তিনিও কোচবিহার থেকে নির্বাচিত। আর ফলে আলিপুরদুয়ার থেকে অর্থাৎ বিশেষ কোনো এক জায়গা এর আগে যেরকম দেখা গিয়েছে কলকাতা কেন্দ্রিক মন্ত্রিসভা, সেরকম না হয়ে সার্বিকভাবে একটা ভারসাম্যের মন্ত্রিসভা এখনো পর্যন্ত পূর্ণমন্ত্রী এবং যে পূর্ণমন্ত্রী যেগুলো আমরা এখনো পর্যন্ত দেখলাম, সেই ভারসাম্য দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যা সিদ্ধান্ত তারা নিয়েছে। আনন্দিত এবং উজ্জীবিত এবং উৎফুল্ল, মানে এই কারণে যে এই মন্ত্রিসভার সঙ্গে আমরা যোগদান করতে পেরেছি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শপথ আমাদের এবং চ্যালেঞ্জ, সেটা আমরা করেই ছাড়বো। বাংলার মানুষ কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করবো। এই জন্যেই আমরা খুব আনন্দিত। স্বপ্নেও ভাবিনি। আমি দলের একজন বড় কার্যকর্তা ছিলাম, কার্যকর্তা হয়ে কাজ করেছিলাম, করছি, আগামী দিনেও করব। দল আমার উপরে যে বিশ্বাস করলেন, সেই বিশ্বাসকে আমি সার্থক করতে পারলাম। আমার জীবন ধন্য হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে হাওড়াকে আধুনিক হাওড়া করতে হবে, হাওড়াকে চাকাচাক করতে হবে, তার জন্যে হাওড়া থেকে আমি এই মন্ত্রিসভায় একটা প্রতিনিধি, আমি আপনাদের মাধ্যমে হাওড়ার বাসীকে আশ্বস্ত করতে চাই যে 50 বছরে যা উপেক্ষা হয়েছে হাওড়ার, বিশেষ করে আমার বিধানসভা উত্তর হাওড়া, সেই সমস্ত সমস্যার সমাধান দ্রুত গতিতে হবে। আগামী বুধবার আমাদের প্রথম ক্যাবিনেট বৈঠক, অনেকগুলো ইস্যু আছে, সেটা নিয়ে আমরা আগামী দিন ক্যাবিনেট বৈঠকে বসে এই সমস্ত বিষয় রাখবো।
আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিদিন থেকে শপথ গ্রহণ করেছেন। তিনি বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সহ যে সামাজিক ক্ষেত্রগুলো তৃণমূল অবক্ষয়ের দিকে নিয়ে গেছিল, সেখানে যেভাবে কাজ করতে শুরু করেছেন সেই ডাবল ইঞ্জিন স্পিডেই কাজ চলবে আগামী 5 বছর অন্তত।